আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই নিউজ আন্তর্জাতিক সংবাদে। সাথে আছি আমি সাবিহা। দিল্লির গাড়ি বিস্ফোরণের ঘটনাকে সন্ত্রাসী হামলা ঘোষণা। আফগানিস্তানের 10 পরিবারের 9টি অনাহারে চলছে ঋণ করে, জানালো জাতিসংঘ। ঘানায় সেনা নিয়োগের বাছাইয়ে পদদলিত হয়ে 6 জনের মৃত্যু। ইতিহাসে দীর্ঘতম অচলাবস্থা অবসানে বিলে স্বাক্ষর করলেন ট্রাম্প। সিরিয়াকে দিয়ে ইরানকে ঠেকাতে চান ট্রাম্প, আমেরিকার গেম চেঞ্জার সারা। চূড়ান্ত যুদ্ধের দ্বারপ্রান্তে মধ্যপ্রাচ্য, ইসরায়েলকে লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে মিসাইল প্রস্তুত করছে ইরান, চরম আতঙ্কে তেল আবিব। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানাবো বিস্তারিত। দিল্লির গাড়ি বিস্ফোরণের ঘটনাকে সন্ত্রাসী হামলা ঘোষণা। নিউ দিল্লিতে গাড়ি বিস্ফোরণের ঘটনাকে আনুষ্ঠানিকভাবে সন্ত্রাসী হামলা ঘোষণা দিয়েছে ভারত সরকার। বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এই প্রস্তাব গৃহীত হয়। জড়িতদের ধরতে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন মোদী। গত সোমবার সন্ধ্যার দিকে দিল্লির ঐতিহাসিক লালকেল্লার কাছে ভয়াবহ গাড়ি বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে অন্তত 12 জন নিহত এবং আরও বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছিলেন। বিস্ফোরণের 3 দিন পর বুধবার মোদীর সভাপতিত্বে দিল্লিতে মন্ত্রিসভার উচ্চ পর্যায়ের নিরাপত্তা বিষয়ক কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। বৈঠকে গাড়ি বিস্ফোরণে নিহতদের স্মারণে 2 মিনিট নীরবতা পালন করা হয়। এরপর হামলার নিন্দা জানিয়ে একটি আনুষ্ঠানিক প্রস্তাব গৃহীত হয়। বিবৃতিতে গাড়ি বিস্ফোরণের ঘটনাকে সন্ত্রাসী হামলা আখ্যা দেয়া হয়েছে। বলা হয়েছে, দেশ বিরোধী শক্তির সংঘটিত এক জঘন্যতম সন্ত্রাসী হামলার প্রত্যক্ষ করেছে ভারত। বিবৃতিতে এ ঘটনাকে রাষ্ট্রবিরোধী শক্তিগুলোর পরিচালিত নৃশংস এবং কাপুরুষোচিত কাজ বলে অভিহিত করা হয়েছে। রেলমন্ত্রী অশ্বিনী বলেন, রাষ্ট্রবিরোধী শক্তির হাতে সংঘটিত এ হামলায় নিরীহ পরাণ মানুষের প্রাণহানি ঘটেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৈঠকে তদন্তের অগ্রগতি পর্যালোচনা করেন, নিরাপত্তা সংস্থাগুলোকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে তদন্তের নির্দেশ দেন। এইদিকে দিল্লিতে বিস্ফোরণের পর দেশের পাঞ্জাব প্রদেশে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে পুলিশ। আদালত, বিচারপতিদের বাসস্থান এবং চীনা প্রকল্পে বাড়ানো হয়েছে নিরাপত্তা। আদালত কমপ্লেক্সের ছাদে স্নাইপার মোতায়েনের সিদ্ধান্তও নেওয়া হচ্ছে। বিচারপতি ও আইনজীবীদের নিরাপত্তায় বিশেষ প্রশিক্ষণ এবং মেডিকেল রেসপন্স টিমও রাখা হচ্ছে। আফগানিস্তানে 10 পরিবারের 9টি অনাহারে দিন কাটাচ্ছে বা রিং ঘরে চলছে জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটির সাম্প্রতিক একটি প্রতিবেদনে বলা হয়েছে, তালেবান নিয়ন্ত্রিত আফগানিস্তানের পূর্ব এবং উত্তর অঞ্চলে দারিদ্র্যপীড়িত এলাকায় বিপুল সংখ্যক প্রত্যাবর্তনকারীর চাপ বাড়ছে। 2023 থেকে এখনও পর্যন্ত প্রায় 45 লাখ আফগান নিজ দেশে ফিরেছেন। এর মধ্যে শুধু এই বছরেই পাকিস্তান এবং ইরান থেকে 15 লাখ মানুষকে জোর করে ফেরত পাঠানো হয়েছে। আন্তর্জাতিক সাহায্য কমে যাওয়া, নিষেধাজ্ঞা এবং আগস্টে ভয়াবহ ভূমিকম্প আফগানিস্তানের অর্থনীতিকে আরও দুর্বল করে তুলেছে। ইউএনডিপি জানিয়েছে, ফেরত আসা আফগানদের মধ্যে অর্ধেকেরও বেশি চিকিৎসা খরচ বাঁচাতে খাদ্য কেনায় অগ্রাধিকার দিচ্ছেন। অন্যদিকে 90%-এরও বেশি পরিবার টিকে থাকার জন্য ঋণ নিচ্ছে। এইসব পরিবারের গড় ঋণ 373 থেকে 900 আমেরিকান ডলারের মধ্যে, যেখানে গড় মাসিক আয় মাত্র $100। প্রতিবেদন অনুযায়ী ফেরত আসা পরিবারগুলোর মধ্যে বেশিরভাগই বাসস্থানের সংকটে ভুগছে। বাড়ি ভাড়া 3 গুণ বেড়ে গেছে। অর্ধেকেরও বেশি পরিবার জানিয়েছে তাদের ঘরে পর্যাপ্ত জায়গা বা বিছানা নেই। পশ্চিম আফগানিস্তানের ইনজিল এবং গুজারা জেলায় ফেরত আসা অধিকাংশ মানুষই তাঁবুতে বা ভগ্নপ্রায় কাঠামোতে বসবাস করছে। ইউএনডিপি আরও জানিয়েছে, আফগানিস্তানের নারীর কর্মসংস্থান সীমিত থাকায় পরিস্থিতি আরও জটিল হয়ে পড়েছে। অনেক পরিবার নারী প্রধানের আয়ে নির্ভরশীল হলেও তালেবান সরকারের নিষেধাজ্ঞায় নারীর কাজ করা, চলাফেরা, শিক্ষা এবং চিকিৎসা পাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়েছে। বর্তমানে আফগানিস্তানের নারীর শ্রম বাজারে অংশগ্রহণ হার মাত্র 6%, যা বিশ্বের অন্যতম নিম্নতম। এ অবস্থায় আফগানিস্তানে প্রত্যাবর্তীদের টেকসই জীবিকা এবং মৌলিক সেবা জোরদারে আন্তর্জাতিক সহায়তা বাড়ানোর আহ্বান জানিয়েছে ইউএনডিপি।
সংস্থাটির আফগানিস্তান প্রতিনিধি স্টিফেন রদ্রিগেজ বলেন, অঞ্চলভিত্তিক পুনরুদ্ধার পরিকল্পনা কার্যকর প্রমাণিত হয়েছে। কর্মসংস্থান, মৌলিক সেবা, আবাসন এবং সামাজিক সংহতির সমন্বয়ে উচ্চ প্রত্যাবর্তন অঞ্চলের চাপ কমানো সম্ভব। ঘানায় সেনা নিয়োগের বাছাইয়ে পদদলিত হয়ে 6 জনের মৃত্যু। ঘানার রাজধানী আকরায় সেনা নিয়োগের বাছাই কার্যক্রমে পদদলিত হয়ে কমপক্ষে 6 জন চাকরি প্রার্থী নিহত হয়েছেন। এই ঘটনায় আরও অনেকে আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। বুধবার সকাল আকরার আলবাক স্পোর্টস স্টেডিয়ামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, নির্ধারিত সময়ের আগে স্থানীয় সময় সকাল 6:20 বিপুল সংখ্যক চাকরি প্রার্থী নিরাপত্তা প্রোটোকল ভেঙে স্টেডিয়ামের প্রধান গেটের দিকে ছুটে আসলে পদদলনের ঘটনা ঘটে। ঘানার সশস্ত্র বাহিনী একটি বিবৃতিতে জানিয়েছে, দুর্ভাগ্যজনক এই ঘটনায় 6 জন চাকরি প্রার্থীর প্রাণহানি ঘটেছে এবং আরও অনেকে আহত হয়েছেন। সেনাবাহিনী আরও জানায়, স্বাভাবিক সামরিক কার্যক্রমের পাশাপাশি দেশটির সৈন্যদের স্বর্ণ সমৃদ্ধ পশ্চিম আফ্রিকার ঘানার খনিতে অবৈধ কার্যক্রম পর্যবেক্ষণের দায়িত্ব দেওয়া হয়েছে। ইতিহাসের দীর্ঘতম অচলাবস্থা অবসানে বিলে স্বাক্ষর করলেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের ইতিহাসে দীর্ঘ সময় ধরে চলা সরকারি অচলাবস্থার অবসানে বিলে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফলে মার্কিন সরকারের কার্যক্রম পুনরায় চালু হতে আর কোনো বাধা থাকছে না। খবর বিবিসির। এই বিলে স্বাক্ষর করার ঠিক আগ মুহূর্তে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র এর চেয়ে ভালো অবস্থায় কখনো ছিল না। তিনি বলেন, এটি একটি দুর্দান্ত দিন। এই বিল স্বাক্ষরের মাধ্যমে সরকারি কর্মীদের কাজে ফিরিয়ে আনা হবে, ফেডারেল সংস্থা, কর্মসূচি এবং বিভাগগুলোর জন্য তহবিল সরবরাহ করা হবে এবং গত 1 অক্টোবর শাটডাউন শুরু হওয়ার পর থেকে বেতন না পাওয়া লাখ লাখ কর্মীর বেতন পরিশোধ করা হবে। 43 দিন ধরে চলা এই শাটডাউন ট্রাম্পের প্রথম মেয়াদে ঘটে যাওয়া 35 দিনের পূর্ববর্তী শাটডাউনের রেকর্ডকে ছাড়িয়ে গেছে। প্রেসিডেন্ট ট্রাম্প শাটডাউনের জন্য ডেমোক্র্যাটদের সমালোচনা করে মার্টিনিদের এই মুহূর্তটি মনে রাখার কথা স্মরণ করিয়ে দিয়েছেন। তিনি বলেন, আমি আমেরিকান জনগণকে বলতে চাই, আমরা যখন মধ্যবর্তী নির্বাচনের দিকে এগিয়ে আসছি তখন আপনারা এটি ভুলে যাবেন না। তিনি বলেন, ডেমোক্রেটরা লাখ লাখ মার্কিনীকে কষ্ট দিতে পেরে খুশি। সিরিয়াকে দিয়ে ইরানকে ঠেকাতে চান ট্রাম্প, আমেরিকার গেম চেঞ্জার সারা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউসে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারার গমন কূটনৈতিক জগতে এক চমকপ্রদ মোড় সৃষ্টি করেছে। সশস্ত্র গোষ্ঠী থেকে আন্তর্জাতিক স্বীকৃতিতে পরিণত হওয়া আল শারা এখন শুধু দামেস্কেরই নয়, ওয়াশিংটনেরও সামরিক আগ্রহের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন। ট্রাম্প প্রশাসনের এই আচরণে প্রশ্ন উঠেছে, অস্তিত্বশীল নিরাপত্তা মোকাবেলার চেয়ে কি এখানে বড় লক্ষ্য কাজ করছে, ইরানের প্রভাব মোকাবেলা করা? বৈঠকের পর ওয়াশিংটন থেকে যে বার্তাটি গিয়ে পৌঁছল তাতে স্পষ্ট, যুক্তরাষ্ট্র সিরিয়া যুক্ত সম্পর্কে নতুনভাবে সাজাতে যাচ্ছে। বিভিন্ন প্রতিবেদনে দেখা গেছে ট্রাম্প প্রশাসন সিরিয়ার উপর থেকে কিছু নিষেধাজ্ঞা শিথিল করেছে এবং আল শারার ব্যক্তিগত উপর থেকে সন্ত্রাসী তকমা প্রত্যাহারের প্রক্রিয়া ত্বরান্বিত হয়েছে, যা দেশের আবারও কূটনৈতিক সংযোগ তৈরির পথ প্রশস্ত করেছে। এই পরিবর্তনকে অনেকে বাস্তবপক্ষের ডিপ্লোম্যাট হিসেবেই দেখছেন। তবে ন্যূনতম কূটনৈতিক হিসাব ছাড়াও একটি বড় জ্যামিতিক কৌশল দেখা যায়। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, সিরিয়াকে যুক্তরাষ্ট্রের কবজায় এনে সেখানে পশ্চিমা সুবিধা প্রতিষ্ঠা করলেই ইরানের প্রভাব সীমিত করা সম্ভব হবে। সিরিয়ার ভূ রাজনৈতিক অবস্থান ইরানের জন্য মাইলস্টোন, তাই আল শারার সঙ্গে হাত মিলিয়ে তেহরানকে কৌশলগতভাবে বিচ্ছিন্ন করা হচ্ছে বলে ধারণা করা হচ্ছে। এসব মন্তব্য আসছে পলিটিক্যাল অ্যানালিসিস কেন্দ্র এবং আন্তর্জাতিক নীতি বিশ্লেষকদের কাছ থেকেই। চিন্তার বিষয় একটাই, কী পরিমাণ নিয়োজন চলছে। যুক্তরাষ্ট্রের সামরিক ও ডিপ্লোম্যাটিক উপস্থিতি বাড়ানোর রিপোর্টও প্রকাশিত হয়েছে, এমনকি দামেস্কের কিছু বিমান ঘেঁটিতে মার্কিন উপস্থিতি স্থাপনের সম্ভাবনার খবরও সামনে এসেছে, যা ইসরায়েল সিরিয়ার নিরাপত্তা বন্দোবস্ত চালাতে সহায়ক হতে পারে। এই ধরনের পদক্ষেপ ইরানের অঞ্চলে প্রভাব কমানোর লক্ষ্যকে বাস্তবে রূপ দিতে বাধ্য করবে। আল শারা সমর্থকদের দলে এটিকে জাতীয় পুনর্গঠনের সুযোগ হিসেবে দেখা হচ্ছে। অর্থনৈতিক সংকট থেকে বেরিয়ে আসার হাতছানি এবং আন্তর্জাতিক স্বীকৃতি তাদের কাছে গুরুত্ব বহন করছে। কিন্তু
প্রতিপক্ষরা মনে করছে স্বীকৃতির লোভে সিরিয়ার সার্বভৌমত্ব ও নীতি স্বাধীনতা থেকেই ক্ষতি হতে পারে, বিশেষত যারা ইরানের সঙ্গে ঐতিহ্যবাহী পন্থা রক্ষা করেছিল তাদের কাছে এই ঘনিষ্ঠতা নতুন অনিশ্চয়তার কারণ। চূড়ান্ত যুদ্ধের দ্বারপ্রান্তে মধ্যপ্রাচ্য, ইসরায়েলকে লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে মিসাইল প্রস্তুত করছে ইরান, চরম আতঙ্কে তেল আবিব। মধ্যপ্রাচ্যের আকাশে আবারও ঘনিয়ে আসছে যুদ্ধের কালো মেঘ। ইরান এবং ইসরায়েলের মধ্যে সর্বাত্মক সংঘাত এখন কেবল সময়ের অপেক্ষা বলে মনে করছেন আন্তর্জাতিক সামরিক বিশ্লেষকরা। নিউ ইয়র্ক টাইমসের সাম্প্রতিক এক অনুসন্ধানী প্রতিবেদন অনুযায়ী ইরান ইসরায়েলকে উচিত জবাব দিতে হাজারো মিসাইল প্রস্তুত করছে। গত জুনে দুই দেশের মধ্যে যে 12 দিনের রক্তক্ষয়ী সংঘাত হয়েছিল তার রেশ কাটতে না কাটতেই তেহরান এবার দ্বিগুণ প্রস্তুতি নিচ্ছে। সামরিক গোয়েন্দা সংস্থাগুলোর মতে ইরান তার মিসাইল কারখানাগুলোতে 24 ঘণ্টা নিরবিচ্ছিন্নভাবে উৎপাদন চালিয়ে যাচ্ছে। তাদের লক্ষ্য এবার একসঙ্গে কমপক্ষে 2000 বা 2000টি মিসাইল নিক্ষেপ করার সক্ষমতা অর্জন করা। এই বিপুল সংখ্যক মিসাইল ছড়ার প্রধান সামরিক কৌশলিক লক্ষ্য হল ইসরায়েলের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, যা আয়রন ডোম নামে পরিচিত, তাকে সম্পূর্ণভাবে অকার্যকর করে দেওয়া। এর আগে জুনের সংঘাতে ইরান প্রায় 500টি মিসাইল ছুড়েছিল, যা ইসরায়েলের কিছু সামরিক ও বেসামরিক স্থাপনায় আঘাত হানতে সক্ষম হয়েছিল। ইরান এবার সেই আঘাতের মাত্রা বহুগুণ বাড়াতে চাইছে। একই সঙ্গে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ কার্যক্রম নিয়েও বাড়ছে উদ্বেগ। আন্তর্জাতিক পর্যবেক্ষকদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করে ইরান গোপনে নতুন ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ কেন্দ্র নির্মাণ করছে। ইসরায়েলি কর্মকর্তাদের আশঙ্কা, ইরানের হাতে থাকা উচ্চমাত্রায় সমৃদ্ধি ইউরেনিয়াম দিয়ে প্রায় 11টি পারমাণবিক অস্ত্র তৈরি করা সম্ভব। এই পরিস্থিতিতে ইসরায়েলও চুপ করে নেই। তেল আবিব নতুন হামলার পরিকল্পনা করছে এবং যুক্তরাষ্ট্র নীরবে সামরিক সহায়তা বাড়াচ্ছে। ইসরায়েল জুড়ে চলছে চরম সতর্কতা ও আতঙ্ক। বিশ্লেষকরা সতর্ক করে বলছেন, এই উত্তেজনা দ্রুতই নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে এবং তা পুরো মধ্যপ্রাচ্যকে একটি ভয়াবহ যুদ্ধের মুখে ঠেলে দেবে। যুদ্ধ ও শান্তির এই টানাপড়নে গোটা বিশ্বের নজর এখন তেহরান ও তেল আবিবের দিকে।